নেপালের মসনদে ভারতের ছাত্রী, এবার বুদ্ধের দেশের হাল ধরলেন সুশীলা কার্কি। প্রাক্তন বিচারপতিকে আপাতত ভরসা করছে নেপালের জনতা, কিন্তু প্রবল মোদি বিরোধী চীনের বন্ধু কেপি শর্মা ওলির পর সুশীলাময় নেপালের সঙ্গে কেমন সম্পর্ক হবে ভারতের? নাকি মোদির দেশের সাংবাদিকদের গো ব্যাক বলার মতোই অন্দরে অন্দরে থেকে যাবে ভারত বিরোধিতার আগুন? এই হিসেবের আগে দেখে নেওয়া যাক ইতিহাস। শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান 2022 সালের মার্চ থেকে জ্বলতে শুরু করে শ্রীলঙ্কা। রাজাপক্ষের বিরুদ্ধে সোচ্চার হয় জনতা, অশান্ত হয় কলম্বো, বিতাড়িত হন প্রেসিডেন্ট রাজাপক্ষে। কিন্তু এই বিদ্রোহের আগুনের আঁচ আসেনি এদেশে, বরঞ্চ ভারতের কাছের রনিল বিক্রমাসিংহের সরকার আসে সে দেশে। বাংলাদেশে ছাত্র আন্দোলন। এ রাজ্যের পাশের দেশ, আবার উত্তর পূর্ব ভারতেরও কাছের দেশ ওপার বাংলা। গত বছরের জুলাই থেকেই বাণিজ্য, যাতায়াত, অবাধ সম্পর্কের মধ্যেও অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ। অনুন্নয়ন, হাসিনার বিরুদ্ধে সোচ্চার জেনজি ছাত্র আন্দোলনের মধ্যেই সে দেশেও ওঠে ভারত বিরোধিতার সুর। আচমকা ভারতের বিরুদ্ধে তেড়ে ফুঁড়ে নামে ভারতের জন্য স্বাধীনতা পাওয়া একটা দেশ। নেপালে জেনজি বিদ্রোহ। দেশের সম্পত্তি ধ্বংসে বাংলাদেশের মতো দেশকেও ছাপিয়ে গিয়েছে বাহাদুরদের দেশ। এর মধ্যেও রয়েছে চক্রান্ত। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুশীলা কার্কিদের দেশ ফের ভারতের সঙ্গেই বন্ধুত্ব বজায় রাখবে কি? উত্তর দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বিশ্বায়নের যুগে রাষ্ট্র একমাত্র নীতি নির্ধারক নয় যেখানে মানুষের মননের ওপর তারা আধিপত্য কায়েম করে। অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে যে বিশ্বায়নের যুগে অবাধ যে চিন্তাধারা, যেটা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার জন্য হয়েছে, সেটা কিন্তু মানে যে বর্তমান প্রজন্ম তাদের কাছে অনেক বেশি করে চলে আসছে। তাই যোগাযোগ ব্যবস্থা তাদের কাছে অনেক বেশি স্পষ্ট। একই সঙ্গে অতীতের যে বিষয়গুলো আমাদের বারবার নাড়া দিয়েছে পৃথিবীর ইতিহাসকে, বিশেষ করে করাপশন, ইকোনমিক ডিসঅর্ডার, যেটা আমরা দক্ষিণ এশিয়া, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়াতে বারবার দেখতে পাই, সেই বিষয়গুলো কিন্তু আগামী প্রজন্ম ভালোভাবে নিচ্ছে না, বা বর্তমান প্রজন্ম যারা জেনজি বা আলফা, এরা ভালোভাবে নেবে না। তারা জানে যে আগামী ভবিষ্যৎ যদি তাদের কিছু করতে হয় তাহলে কিন্তু পরিবর্তনের মাধ্যম দিয়েই করতে হবে। অর্থাৎ বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন থেকে আমরা যেটা দেখলাম যে রাষ্ট্রবিরোধী হয়ে পুলিশ খুন করা হচ্ছে, ঠিক তেমনি নেপালেও আমরা দেখতে পাচ্ছি যে যখন ছাত্র যুব একটা বিষয় পথে নামছে তখন কিন্তু হত্যালীলা চলছে। কিন্তু আন্দোলনের বহির্মুখ কেমন হবে বা আন্দোলন কোন দিকে যাবে সেটা চট করে বলা যায় না। ঠিক আন্দোলন যখন সংঘবদ্ধ হয় তখন তার মুখটা বলাটা খুব মুশকিল হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে ইনভলভমেন্ট সেটাও কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। আজকে যখন মার্কিনী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষ রুখে দাঁড়িয়ে চীন বা রাশিয়ার পাশে দাঁড়াচ্ছে, তখন এখানে আমেরিকান হাতও থাকতে পারে। যখন 26টা যে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু আমেরিকান সোশ্যাল মিডিয়া। যখন মুষ্টিমেয় বুদ্ধিমান লোককে বিদেশি শক্তি অর্থ দিয়ে কিনে ফেলে এবং তাদের ইন্টেলেকচুয়ালটাকে ব্যবহার করে যখন বিপ্লব সংঘবদ্ধ করার চেষ্টা করে, এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যুব সমাজের একটা স্বতঃস্ফূর্ততা ছিল, সেটা অনেক সময় ব্যবহারিক ক্ষেত্রে আরেক দলকে বসানোর জন্য বিদেশি শক্তিরা ব্যবহার করতে পারে। নেপালের সাথে সুসম্পর্ক রাখাটা জরুরি, ভারতবর্ষের আরো জরুরি। বর্ডারে যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে, আরো বেশি করে নিয়ে এসে দুই দেশের মানুষের মধ্যে সংঘবদ্ধ যে জীবন প্রক্রিয়া সেটা বজায় রাখা। এখন যেহেতু গোটা সিচুয়েশনটা বদলে যাচ্ছে, চীন ভারত কাছাকাছি চলে আসছে, রাশিয়া কাছাকাছি চলে আসছে, আমেরিকার এই মুহূর্তে অত শক্তি নেই। নেপালের যে আর্থসামাজিক যে বৈষম্য, সেই বৈষম্য কিন্তু নেপালের একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা নেপালকে অনেক দিন ধরে ভাবিয়েছে। সেটা আজকে রানা শাসনের সময় হোক, পরবর্তী সময় 2008 সালের পর থেকে যখন নেপাল একটি রিপাবলিক হিসেবে প্রতিষ্ঠিত হয়, তারপর থেকেও কিন্তু এই আর্থসামাজিক অবস্থার একটা উন্নতি কিন্তু আমরা দেখতে পাইনি। নেপালের যে তরাই অঞ্চল, নেপালের যে উত্তর পূর্বাঞ্চল যে অংশগুলো, সেই অঞ্চলগুলো কিন্তু এখনো অনেকটাই দারিদ্রতার সীমার নিচে। এই যে জেনজি আন্দোলন, যেখানে স্টুডেন্টরা, পড়ুয়ারা পথে নামছেন, এটা নেপালে কিন্তু কিছু নতুন নয়। এর আগে বিভিন্ন সময়, সেটা আজকে আমরা যখন পঞ্চায়েত ব্যবস্থা নেপালে ছিল, পার্টিবিহীন পঞ্চায়েত ব্যবস্থা,
তখনও তার বিলুপ্তিকরণ ঘটানোর জন্য এবং একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কিন্তু বারবার স্টুডেন্টরা বা পড়ুয়ারা রাস্তায় নেমেছে। তো এই যে ঘটনা, এটা কিন্তু একটা পুঞ্জীবিত ক্ষোভ। নেপালের প্রত্যেক দিন প্রায় 1000-এরও বেশি মানুষজন, স্পেশালি কম বয়সী ছাত্রছাত্রী, তারা কিন্তু নেপাল ছাড়তে বাধ্য হচ্ছিল সাম্প্রতিক বছরে। সেটা আজকে মধ্যপ্রাচ্যে চলে যাওয়া হোক, ভারতবর্ষে আসা হোক, কি দক্ষিণ পূর্ব এশিয়ায় আসা হোক, সেখান থেকে দুটো জিনিস আমার মনে হয় এখানে কাজ করেছে খুব বড়ভাবে। একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, ইউথদের মধ্যে চাকরি না থাকা, কর্মসংস্থান না থাকা, এবং তাদের যে বহিঃপ্রকাশ করার যে মাধ্যম আজকে সামাজিক অ্যাপগুলোর দ্বারা, যেখানে তারা কিছুটা হলেও অর্থনৈতিকভাবে নিজেদের বিকাশ ঘটাতে পারছিল, সেইটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় এই আগ্নেয়গিরির মানে আমার মনে হয় ভলক্যানিক ইরাপশন এর প্রভাব তো আমাদের দেশে পড়তে বাধ্য। ওপর থেকে হয়তো নেপাল একটা ডেমোক্রেটিক রিপাবলিক হিসাবে বিগত 17 বছর ধরে ফাংশন করেছে, কিন্তু এখানে মানুষের যে পুঞ্জীবিত ক্ষোভ, সেটা কিন্তু নিজেদের রেপ্রেজেন্টেশন না পাওয়ার জন্য, নিজেদের অংশদারিত্ব না থাকার জন্য সরকারি ব্যবস্থাতে, সেটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ কারণ, যে মানুষ নিজেদেরকে এবং শাসক গোষ্ঠীকে, শাসক শ্রেণীকে আলাদা করে দেখছেন। সেই শাসক শ্রেণীদের যে দুর্নীতি, তাদের যে নেপোটিজম, তাদের ছেলে মেয়েদের যে উচ্ছৃঙ্খল জীবনযাপন, তারা বাইরে গিয়ে বিদেশে থেকে তারা অন্যরকম জীবনযাপন করছে, সেটা কখনো না কখনো এই মানুষজনগুলোকে, যারা দিন আনি দিন খায় বা যারা নিম্নবর্গের মানুষ, তাদেরকে কোথাও না কোথাও দিনের পর দিন ভাবিয়েছে। নিশ্চয়ই এরকম একটা আন্দোলন যেখানে একদিনের মধ্যে রাষ্ট্রের প্রধান এবং সরকারের প্রধানকে ক্ষমতাচ্যুত হতে হলো এবং তাদের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়তে হলো, সেখানে নিশ্চয়ই কোথাও না কোথাও একটা বড় রকমের ইন্ধন রয়েছে। সেটা সময় সাপেক্ষভাবে আমরা জানতে পারবো আরেকটু গবেষণা করতে পারলে। এখনই আমার মনে হয় না এটা নিয়ে আমরা কোনো কনক্লুশন টানতে পারি। নিশ্চয়ই এখানে নিউ দিল্লির কিন্তু একটি মানে সুখবর আমি বলতে পারি, তার একটা ভালো দিক উঠে এসছে। যেই প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি দিনের পর দিন বেজিংয়ের কাছাকাছি যাচ্ছিলেন এবং চায়নার দ্বারা প্রভাবিত হচ্ছিলেন, সেখানে যদি আজকে অন্য শাসক গোষ্ঠী এসে ক্ষমতার অধিকারী হন, বা এই ইন্টারিম যে গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি ভারত পক্ষ হন, তাহলে কিন্তু সেটা নিউ দিল্লির কাছে খুবই ভালো ব্যাপার। আমার মনে হয় কূটনৈতিকভাবে ব্যাক চ্যানেলিং করে যতটা সম্ভব নিউ দিল্লির যে উদ্দেশ্য, সেটাকে সফল করা যায়। নেপালের যেই অন্তর্বর্তী সরকার বা এর পরবর্তী যে সরকার গঠিত হবে, সেটা নিউ দিল্লির কূটনৈতিক দক্ষতার উপর নির্ভর করবে সম্পূর্ণভাবে। যদিও ভারত বিরোধিতার কোনো যুক্তিযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না গবেষকরা। অশান্তিতে ভারতের ওপর ঠিক কী প্রভাব পড়বে তা নিয়েও রয়েছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।